বিপিএলে মাঠের খেলা তো চলছেই, তবে মাঠের বাইরেও কিন্তু হচ্ছে অনেক বিতর্ক। এবারের বিপিএলে মাঠের খেলা যতটা না এক্সাইটিং, তার থেকে বেশি এক্সাইটমেন্ট কিন্তু মাঠের বাইরে। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে শুরু করে প্লেয়ারদের পেমেন্ট ঠিকমতো না হওয়া কিংবা একেবারেই না হওয়া, সব কিছু নিয়ে কিন্তু সরগরম পুরো ক্রিকেট মহল। আর সাথে বিদেশি স্টার প্লেয়ারদেরকে না এনে এখানে খেলানো হচ্ছে সি গ্রেডের অনেকগুলো অপরিচিত মুখ। আর এভাবেই কিন্তু বিপিএল দিনের পর দিন দর্শকদের আস্থা হারাচ্ছে, নষ্ট হচ্ছে বিপিএলের ভাবমূর্তি। আর এভাবেই যেন বিপিএল চলছে। তবে এবারের বিপিএলটা সব কিছুর থেকে ব্যতিক্রম, কারণ এবারে বিতর্ক কিন্তু ছাড়িয়ে গেছে আগের সব আসরের থেকে সবচেয়ে বেশি। এই সব ইস্যু কি সবই শুধুই গুজব, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সত্য? চলুন আজকে আমরা বিশ্লেষণ করব এই বছরের বিপিএল যেটা হচ্ছে সেটার যত সব বিতর্ক, সমস্যার শেকড় এবং এর ভবিষ্যৎটা আসলে কি। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। বিপিএল এর হাওয়ায় ভেসে বেড়ায় বিতর্ক। আজকের ভিডিওতে আশেপাশের আলোচনা একদম না করে সরাসরি চলে যাব পয়েন্টে। এবারের বিপিএলে যা কিছু হচ্ছে তা কিন্তু একেবারে নতুন কিছু নয়, আর এটাই যেন বিপিএলের বাস্তবতা। টিম ওনারদের খামখেয়ালি থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের পেমেন্ট নিয়ে নয়সই করা বা একদমই পেমেন্ট না দেওয়া, এক এক করে লজ্জাজনক ঘটনা বা হাস্যকর ঘটনা জন্ম দেওয়া নাম হচ্ছে এই বিপিএল। বিশ্বের আনাচে কানাচে থেকে খুঁজে সি গ্রেডের ফরেন প্লেয়ারদেরকে নিয়ে এসে দলে খেলানো। তবে সব কিছুর মাত্রা ছাড়িয়ে যায় যখন নাকি কথা ওঠে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর মতো জঘন্য ব্যাপারের। ফিক্সিং এর ব্যাপারটা এবারে যেন আগে সব কিছু ছাড়িয়ে গিয়েছে। খালি চোখে দেখে অনেক কিছু তো আজ করা যাচ্ছিল, তবে এবারে যখন কয়েকটা ন্যাশনাল নিউজ পেপার এটা নিয়ে রিপোর্ট করে বা অজি জার্নালিস্ট জ্যারড কিম্বার যখন নাকি তার নিজের ইউটিউব চ্যানেলে বিপিএলের এবারের ফিক্সিংয়ের যেই সন্দেহগুলো হচ্ছে যেই কারণে সেটা নিয়ে যখন ডিটেল অ্যানালাইসিস করে, তখন কিন্তু বোঝাই যায় ডাল মে কুছ কালা নেহি, পুরো ডালটাই যেন কালো হয়ে গিয়েছে। ফিক্সিং যে শুধুমাত্র খেলার মাঠেই হতে পারে সেটা কিন্তু না, এখন নতুন নতুন অনেকভাবে ম্যাচ ফিক্স করা যেতে পারে, যেটা কি মাঠের খেলার বাইরে থেকেও সেটা কন্ট্রোল করা যেতে পারে। যেমন কিনা মাঠে কোন 11 জন প্লেইং 11-এ খেলবে সেটার উপরেও কিন্তু এখন বাজি ধরা হয়। আর সেই কারণে কিন্তু ঢাকা ক্যাপিটালসের 3 ম্যাচে 15 জন প্লেয়ারকে সুইচ করে খেলানোর ব্যাপারটা অনেকটাই সন্দেহ লেগেছে বলেই কিন্তু আইসিসি এবং বিসিবির তদন্ত কমিটি সেই জিনিসটা কিন্তু খতিয়ে দেখছে। ঢাকা ক্যাপিটালস তাদের বেস্ট কম্বিনেশন খুঁজে পেতে নাকি অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে এই চেঞ্জেসগুলো তারা করেছিল, সেটাই কিন্তু খুঁজে দেখছে এই তদন্ত কমিটি। এবারের বিপিএলে বেসিক্যালি যেই কারণে ফিক্সিংয়ের ব্যাপারে সন্দেহটা বেশি প্রবল হয়ে উঠেছে, তার ভিতরে মূল কয়েকটা ফ্যাক্টরের ভিতরে রয়েছে হোয়াইট বল। সাধারণত হোয়াইট বল বলতে যেটা বোঝায় সেটা নয়, বিশাল বিশাল হোয়াইট করে যাওয়া, এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কয়েকটা বল করে যাওয়া, একটা দুটো তিনটা হয়েছে এরকম। তারপর স্পিনারদের বিশাল বড় নো বল করা, এবং এর সাথে অনেক সময় কিন্তু দেখা গিয়েছে যখন নাকি রান চেঞ্জ করতে নেমেছে কোনো দল, তখন যখন নাকি রানের রেটটা বাড়ানো দরকার, উল্টা আরও টিমটা স্লো খেলেছে, বা এমন কোনো ব্যাটারকে ব্যাটিং পজিশন চেঞ্জ করে এনে সেখানে খেলানো হচ্ছে যেই ব্যাটারটাকে না খেলাকে আরও স্লো করে দিয়েছে। তো সব কিছু কিন্তু এই ডাউটের ভেতরে চলেছে। স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিংয়ের সাথে অভিযোগগুলো যে গাঢ় হয় তার ভেতরে এই কারণগুলো ছিল প্রধান কারণ। আর হবেই বা না কেন, কারণ এখনকার ক্রিকেটে এই জিনিসগুলোকে কেন্দ্র করে কিন্তু ফিক্সিং হচ্ছে বলেই এবারের বিপিএলে এই জিনিসগুলোকে একটু অ্যাবনর্মাল লেগেছে দেখেই বিসিবির তদন্ত কমিটি বলি বা আকসুর চোখে লেগেছে জিনিসগুলো বলেই তারা কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেট করছে। সো এখানে একটু হোয়াইট বলের ইম্প্যাক্টটা নিয়ে কথা বলতে চাই। বিপিএলের কয়েকটা ম্যাচে দেখা গিয়েছে লেগ সাইডের বাইরে দিয়ে অনেক বিশাল বিশাল হোয়াইট হচ্ছে, যেটা কিনা আপনি নর্মালি এক্সপেক্ট করবেন না, কিন্তু এক্সপেকটেশনের বাইরে গিয়ে যখন নাকি অ্যাবসার্ডভাবে হোয়াইটগুলো হচ্ছে এবং সেখান থেকে 4 থেকে 5টা রান আসছে, সেটা কিন্তু অবশ্যই সন্দেহের উদ্রেক জন্ম দেয়। এমনকি যদি বলটা পিচের অনেক বাইরে দিয়ে যায়, যেটা কিনা কিপারের রিচেরও বাইরে দিয়ে যাবে এবং বলটা 4 হয়ে যাবে, আর অনেক সময় এটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট করার উদ্দেশ্যে করা হয়, যাতে নির্দিষ্ট ওভারে বাজির জন্য নির্দিষ্ট রানের যে কোটাটা থাকে সেটা পূরণ হওয়ার জন্য এরকম বিশাল ওয়াইড করা হয়, যাতে করে সেই যে 5টা রান আসে সেটা কিন্তু একটা টার্গেট ফিল আপ করে। এবং এভাবে করে কিন্তু ঢাকা ক্যাপিটালসের একটা ম্যাচে আমরা দেখতে পেয়েছি পরপর 3টা এরকম বিশাল ওয়াইড, যেটা কিনা অ্যাবসার্ড
খালি চোখে দেখি কিন্তু সেখানে অনেক কিছু সন্দেহ মনে হচ্ছিল, যেটা কিনা এখন আকসু বলেন বা সেটা কিন্তু আইসিসি তদন্ত কমিটি সেটা খতিয়ে দেখছে। কোনো স্পিনার যদি হঠাৎ করে কোনো একটা বল করতে এসে পপিং ক্রিজ ছেড়ে অনেক দূর এগিয়ে গিয়ে বলটা ডেলিভারি করে এবং বিশাল বড় নো বল করে, সেটা কিন্তু খুবই খুবই দৃষ্টিকটু এবং এটা কিন্তু অ্যাবনর্মাল। কারণ স্পিনারদেরকে কিন্তু সাধারণত নো বল করতে দেখা যায় না, সেখানে যদি হয়েও যায় তবুও সেটা কিন্তু একটা নর্মাল লাইনের ভেতর থাকতে পারে। যখন কিনা সেটা অনেক বড় নো বল হয়ে যায়, আপনাদের খেয়াল থাকতে পারে পাকিস্তানের লেজেন্ডারি ফাস্ট বোলার মোহাম্মদ আমির যখন তার লাইফের বেস্ট ফর্মে ছিলেন, যখন তিনি দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছিলেন, ঠিক তখনই সেই ইংল্যান্ডে সেই তার বিশাল বড় নো বল করা, যেটা কিনা সন্দেহের উদ্রেক জন্ম দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বের সবার ক্রিকেট প্রেমীদের মনে। এবং সেটা কিন্তু পরবর্তীতে যখন ইনভেস্টিগেট করা হয় তারপরে দেখা যায় আমির ওই ম্যাচে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন এবং আমির কিন্তু তারপরে অনেক দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তো ওইসব কারণের জন্য কিন্তু এখন বড় বড় নোবল হলে সেখানে কিন্তু স্পট ফিক্সিংয়ের একটা গন্ধ পাওয়া যেতে পারে। এছাড়া আরও কিছু প্যাটার্ন রয়েছে, যেমন নির্দিষ্ট কিছু ওভারে 10 থেকে 15 রান বা 15 থেকে 18 রান আসা, সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে পরিচালিত হতে পারে। স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রে ম্যাচের রেজাল্টের উপরে কোনো ইম্প্যাক্ট না আসলেও স্পট ফিক্সিং বেসিক্যালি এক বা একাধিক ওভারে নির্দিষ্ট কোনো রানের কোটা পূরণ করার জন্য কিন্তু বোলারদের উপরে সেই বেটটা করা হয় বা ধরা হয় এবং এভাবে কিন্তু বোলারদের উপরে একেবারে স্পেসিফিক একটা দুটো ওভারে সেই যে রানটার উপরে বাজি ধরা হয় সেটাকে পূরণ করার জন্যই স্পট ফিক্সিং করা হয়। আর এই স্পট ফিক্সিংটা কিন্তু বোলারদেরকে বেশি টার্গেট করে করানো হয়, কারণ বোলারদেরকে দিয়ে নির্দিষ্ট কিছু ডেলিভারিকে বড় ওয়াইড করা বা বড় নো বল করানো বা স্পেসিফিক ওভারগুলোতে তাদেরকে বলে দেওয়া হয় যে স্পেসিফিক একটা রান সেট করে দেওয়া হয় যে এই ওভারে এই রানটাকে যদি ফিল আপ করা হয় তাহলে কিন্তু স্পট ফিক্সিংয়ের যে ফিক্সাররা রয়েছে তারা সাকসেসফুল এবং তার কারণে কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা ট্রানজ্যাকশন হয়। কিছু কিছু বোলার যাদের কিনা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আর বড় হচ্ছে না বা ইন্টারন্যাশনাল লেভেলে তাদের সুযোগ নেই বা যেই সব বোলারদের বয়স পেরিয়ে গিয়েছে বা বয়স হয়ে গিয়েছে, তাদের যখন নাকি আর সামনে ব্রাইট একটা ফিউচার নেই, তাদের উপরে কিন্তু বেটটা করা হয় বেশি জোরালোভাবে। কারণ ওই প্লেয়ারদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তাদেরকে আর্ন করার জন্য যেই লোভটা তারা দেয় বা ফিক্সাররা যেই লোভটা দেয় এবং সেটাতেই কিন্তু ফাঁদে পা দেন অনেক বোলাররা। আর সেই কারণে কিন্তু বোলারদের উপরে স্পট ফিক্সিংয়ের অভিযোগটা বেশি আসে বা বোলারদের কারণে কিন্তু স্পট ফিক্সিংটা বেশি হয়। আর এই ফিক্সিংয়ের আর একটা অ্যাঙ্গেল কিন্তু সরাসরিভাবে দুর্বল কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে একেবারে কানেক্টেড থাকে। দুর্বল বলতে বোঝাচ্ছি যেই ফ্র্যাঞ্চাইজিগুলো জানে যে তারা বেটার পারফর্ম করতে পারবে না বা টেবিল টপার হতে পারবে না, তখন তারা কিছু প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করে এবং সেখানেও কিন্তু দুর্বল কিছু প্লেয়ারকে তাদের দলে নিয়ে আসে এবং তাদের দ্বারা যেই জুয়ারিরা থাকে তাদের সাথে কানেক্ট করানোর পরে এখানে কিন্তু বড় রকম একটা লেনদেন হয়। যেই টিমটা তারা কিনেছে সেই টিমটার প্রফিটে আসতে এই যে স্পট ফিক্সিং করা হয়, এখানে একটা বিশাল অ্যামাউন্টের টাকা লেনদেন করা হয় এবং এখানেই কিন্তু কিছু দুর্বল ফ্র্যাঞ্চাইজি আসলে ডিরেক্টলি রোল প্লে করে এই ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের সাথে। আর এখানে কিন্তু এবারের বিপিএলের একটা সব থেকে বড় লজ্জাজনক অধ্যায়, যেটা নাকি এবারের বিপিএলে একটা ফ্র্যাঞ্চাইজি যেটা নাকি দুর্বার রাজশাহী যেইভাবে করে এইবারে বাংলাদেশের ক্রিকেটটাকে বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডটাকে বিশ্বের ক্রিকেটের দরবারে যেভাবে করে ছোট বা হেয় করেছে, বারে বারে হেয় করছে, সেটা কিন্তু সমস্ত ঘটনাকে ছাড়িয়ে যায়। কি করেছে তারা এমন কিছু নাই যে করছে না। প্রথম কথা হচ্ছে তাদের মালিকানায় আসলে কারা, যাদেরকে দেখতে পাচ্ছি ভ্যালেন্টাইন গ্রুপ, তারা কি আসলে দুর্বার রাজশাহীর মালিক? তারপরে এই দলটা যখন নাকি দল পরিচালনা করছে প্রথম থেকেই আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, তারা দলে নিয়েছে কাকে? অ্যাপার্ট ফ্রম রায়ান বার্ল, তাদের ফরেন পিকগুলো দেখেন, এক একজন সি গ্রেডের প্লেয়ারদেরকে কিন্তু তারা দলে নিয়েছিলেন। এরপর যদি আরেকটা কথা বলি তাহলে কিন্তু এইটা আবার বিসিবির উপরে এসে বর্তায়, কারণ বিসিবি এবারে কোনো টিমের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নেয়নি, না নিয়ে বলেছিল যে প্লেয়ারদের 25% অ্যাডভান্স কিন্তু করে দিতে, সেইটা তো করেই নাই। দুর্বার রাজশাহী প্লেয়ারদের 25% খেলার আগে যেটা দেওয়ার কথা সেটা তো করেই নাই। খেলার যখন নাকি 10টা ম্যাচ পারও হয়ে গিয়েছিল তখনও কিন্তু তাদের পেমেন্ট দেশি প্লেয়াররা একটা টাকাও পায়নি এবং তারপরে কিন্তু প্লেয়াররা যখন তাদের প্র্যাকটিস বয়কট করলো, এটাই কিন্তু ছিল লজ্জার সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু সেটাও যখন ছাড়িয়ে যায়, যখন নাকি বারবার করে চেক বাউন্স হয়, একবার দুইবার তিনবার করে চেক বাউন্স হওয়ার পরে ফাইনালি এসে বিপিএলের না শুধু
টি-20 ক্রিকেটের দুনিয়ায় এটা সর্বপ্রথম হতে দেখা যায়। দুর্বার রাজশাহীর যে ফরেন প্লেয়ারগুলো রয়েছে তারা টোটালি ম্যাচ খেলা বয়কট করেন। সেখানে কিন্তু রুলস রয়েছে যে সর্বনিম্ন 2টা ফরেন প্লেয়ারকে খেলাতেই হবে। বিপিএল এর সেই কনস্টিটিউশন থেকে বাইলস থেকে চেঞ্জ করে তারপরও কিন্তু দুর্বার রাজশাহীকে খেলাতে হয়েছে। আর এই ঘটনাটা এতটাই বেশি লজ্জাজনক, সেখানে আসলে কি বলা যেতে পারে। লাস্টলি আরেকটা জিনিস দেখা গেল, যখন নাকি লোকাল প্লেয়ার একটা চেক পেলেন এবং সেটা নিয়ে এনামূলক বিজয় যে চেকটা পেয়ে সেলিব্রেট করলেন অন্যান্য লোকাল প্লেয়ারদেরকে নিয়ে, সেই চেকের অবস্থাটাও কিন্তু লাস্টলি তার ঠিক একদিন পরে গিয়ে দেখা গেল ওই চেকটা বাউন্স করেছে এবং দেশি প্লেয়াররা কোনো টাকা পাননি। ক্যান ইউ ইভেন ইমাজিন দিস? ইয়েস, ইটস হ্যাপেনিং হিয়ার ইন বিপিএল। দুর্বার রাজশাহী প্রত্যেকটা জায়গায় তাদের নিজেদের ছাপ রেখে যাচ্ছে বা এক্সাম্পল সেট করে যাচ্ছে যে এভাবেও হতে পারে। যাই হোক, বিপিএল এ বলতে গেলে আসলে কথা বলে শেষ করা যাবে না। বিপিএল এর অদ্ভুত অনেক ধরনের ঘটনা ঘটতেই থাকে, ঘটেই যাচ্ছে। কি কি করা যেতে পারে যাতে কিনা একটা ভালো প্রপার বিপিএল করা যেতে পারে বা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা টি-20 লিগ করা যেতে পারে, সেটা নিয়ে কিন্তু আমি আমার নেক্সটে আরেকটা ভিডিও করবো। সেখানে আমি ডিটেল বলবো যে কি কি করণীয় রয়েছে, যেটা করতে পারলে বিপিএল এর মানটাকে উন্নত করা যায় এবং বিশ্বের মাঝখানে আমরা বিপিএলটাকে একটা হাই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যদিও সেটা কিন্তু এখন অনেক দূরের ব্যাপার। যাই হোক, আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা নাকি আমার চ্যানেলের নতুন এসেছেন বা আমাকে নতুন দেখছেন, তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।